ভার্সিটিতে আগে আগে এসে পড়েছে আজকে। কোয়েল একটু দেরিতে আসবে। গতকাল রাজদার খবর দেওয়ার পর আর কোনো খবর পাইনি। হোস্টেল ফিরে ঘুমিয়ে পড়ায় ঘুম থেকে উঠতে রাত হয়ে যায়, যার ফলে রাজদাকে আর ফোন করতে পারিনি। আর ওনাকে ফোন করারও সাহস হয়ে ওঠেনি। জানি না আজকে উনি আসবেন কিনা ভার্সিটিতে। চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় অঙ্কিত পাশে এসে দাঁড়ালো। কোয়েল কোথায়? পরে আসবে। তুমি কোথায় ছিলে? সেটা জেনে তোর কি কোনো কাজ আছে? এভাবে কেন বলছো? যেভাবে বলার সেভাবেই বলছি। আমি জানি তুমি কালকের ঘটনার জন্য রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, আমার কোনো ইচ্ছা ছিল না রনিতের সাথে কথা বলার। তোমাদের কথা মতো আমি ওর থেকে দূরত্ব বজায় রাখবো ঠিক করেছিলাম, কিন্তু ও হুট করে ওরকম একটা কাজ করে বসলো, আর তুইও ওকে চর মেরে দিলি। আমি অবাক হয়ে তাকালাম অঙ্কিতের দিকে। অঙ্কিত আমার রনিতকে চর মারা নিয়ে রেগে আছে? মৌ, তোর আইডিয়া নেই রনিত কতটা খারাপ। ও যে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে তুই ভাবতেও পারছিস না। তুই কাজটা একদম ঠিক করিসনি। আজ অবধি রনিতের এরকমভাবে অপমান কেউ করেনি, তাও আবার সবার সামনে। আরে অপমান করা তো দূর, কেউ ভাবে পর্যন্ত নেই। না জানি ও কি ফন্দি আঁটবে তোকে ফাঁসানোর জন্য। অঙ্কিতের কথাগুলো শুনে ভয় পেয়ে গেলাম। কেন যে না বুঝে কাজ করি কে জানে বাবা। এখন কি হবে? অঙ্কিত তো এই ইয়ারটাই ভার্সিটিতে থাকবে, তারপর কি করব আমি? এই ভাবতে ভাবতে পাশ ফিরে তাকাতেই দেখি আদি আসছেন, পাশে রাজদা। আমি একটু এগোতেই ওনার হাতের দিকে চোখ গেল আমার। ওনার ডান হাতে ব্যান্ডেজ করা। কিছু বলবো তো দূর, ওনার কাছে পৌঁছানোর আগেই উনি প্রিন্সিপাল ম্যাডামের রুমে ঢুকে গেলেন। এই মো, এভাবে দৌড়ে এলি কেন? অঙ্কিতের কথা শুনে শুধু ওর দিকে অসহায়ভাবে তাকালাম। রাজদা যে বলেছিলেন ওনার কিছু হবে না, তাহলে ওনার হাতে ব্যান্ডেজ কেন? কোয়েলও বলেছিল রাজদা সামলে নেবে, তাহলে কেন ওনার হাতে ব্যান্ডেজ? ভীষণ রকম মাথা গরম হচ্ছে ওনার উপর। রাগ হলেই কি নিজের ক্ষতি করতে হবে? বড্ড অসহায় লাগছে আবার নিজেকে। না না, এভাবে অস্থিরতার মধ্যে থাকবো কিভাবে আমি? আমাকে ওনার সাথে কথা বলতে হবে। কি রে, এখানে এভাবে দাঁড়িয়ে কি উকিঝুঁকি করছিস? আমি প্রিন্সিপাল ম্যাডামের রুমের বাইরে বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখন কোয়েল পিছন থেকে ডাকলে আমি ওর দিকে তাকাই। তারপর আবার ওই দিকে তাকিয়ে বলি, আদি আর রাজদা প্রিন্সিপাল ম্যাডামের ঘরে আছেন। ওহো আচ্ছা, বুঝলাম, বরের জন্য অপেক্ষা করছিস। বাজে কথা বলিস না তো। জানিস ওনার ডান হাতে ব্যান্ডেজ করা। তুই তো খুব বলেছিলি কিছু হবে না। আদিদার হাতে ব্যান্ডেজ করা? হ্যাঁ, উনি যখন এলেন তখন দেখেছি। ও আচ্ছা, তা রনিতকে কোথাও দেখেছিস? ওকে আমি দেখতে যাব। কোয়েল আমার দিকে ছোট চোখ করে হালকা হেসে তাকাতে আমার মাথায় ব্যাপারটা খেলল। আদি রনিতকে কিছু করেননি তো? হে ভগবান! আমি অসহায়ভাবে কোয়েলের দিকে তাকালে কোয়েল বলে, আমার দিকে তাকিয়ে লাভ নেই, সামনে তাকাও, তোমার পতিদেব আসছে। তাকেই জিজ্ঞেস করে নাও হাতে ব্যান্ডেজের কারণ। আমি চলি। কোয়েল কথাটুকু বলে চলে গেলে আমি সামনের দিকে ঘুরতেই দেখি আদি আর রাজদা এদিকে আসছেন। আমি কি করব ভেবে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওনারা এদিকে না এসে অন্যদিকে চলে যেতে নিলে আমি ওদের দিকে এগাই। আর তখনই রাজদার সাথে আমার চোখাচোখি হয়। রাজদা আমাকে চোখের ইশারায় ওরা যেদিকে যাচ্ছে সেদিকে যেতে বলে। আমিও সেই মতো চুপচাপ ওদের পিছু পিছু যেতে থাকি। ম্যাডাম যাই বলুক, কাজটা কিন্তু আমাদের করতেই হবে। তুমি? আদি নিজের মতো করে কথা বলতে বলতে যাচ্ছিলেন। রাজদা যে কখন সরে গেছেন টেরই পাননি। রাজদা সরে গিয়ে আমাকে ওনার পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে ইশারা করে চলে যান। হ্যাঁ, কেন? জিয়াকে আশা করেছিলেন?
আমার কথা শুনে উনি চলে যেতে নিলে আমি মুখ টিপে হাসি থামিয়ে আবার জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? জিয়ার কাছে? আমার প্রশ্ন শুনে উনি আমার দিকে রেগে তাকালে আমি জোর করে নিজের হাসি থামিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সামনে এসে উনি জোরে বলেন, তোমার প্রবলেমটা কি? সারাক্ষণ কেন জিয়া জিয়া করো? ও কি তোমাকে আমার চামচামি করতে পাঠিয়েছে? আমি জিয়ার চামচামি করছি? তা নয়তো কি, সারাক্ষণ জিয়ার নাম জপতে থাকো। জিয়া যে আশ্রম খুলেছে জানতাম না তো। তুমি সেই আশ্রমেই যাচ্ছ নাকি জব শিখতে? হি হি হি। উপস, সরি, আসলে এখান দিয়ে যাচ্ছিলাম। তখন আদিদার কথাটা শুনে হাসি পেয়ে গেল। কেটে পড় কোয়েল। আমি কিছু বলতে যাব তার আগেই কোয়েলের হাসি শুনে ওর দিকে তাকালাম। ও সুরসুর করে কেটে পড়ল কথাগুলো বলে। আদির দিকে আবার তাকাতেই দেখি উনিও হাসছেন। আমাকে তাকাতে দেখে আবার চুপ করে গেলেন। আমি ওনার দিক থেকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলাম, হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? আদি চুপ করে রইলেন আমার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে। উনি নিজের হাতের দিকে তাকিয়ে রয়েছেন দেখে আমি আবার বললাম, কি হলো বলবেন তো? তেমন কিছু না। তাহলে কেমন কিছু? শুধু শুধু কি হাত কেটে যায় নাকি মানুষের? দেখি হাতটা। আদি আমার দিকে তাকালে আমি নিজেকে সংযত করে বললাম, না মানে কতটা কেটেছে দেখতাম আর কি। আচ্ছা, ব্যান্ডেজের উপর দিয়ে দেখতে? ওনার কথা শুনে আবার বিপাকে পড়ে গেলাম। কি বলবো ভাবছি। এমন সময় উনি আমার কাছে এসে স্লো ভয়েসে বললেন, এত চিন্তা আমার জন্য? না মানে কি? আপনি আসল কথাটা না বলে কথা কেন ঘোরাচ্ছেন? তাই নাকি আমি কথা ঘোরাচ্ছি? তো তা নয়তো কি। আচ্ছা বেশ, রাজের সাথে একটু মারামারি করতে গিয়ে কেটে গেছে। কি? হ্যাঁ, আমার মাথা গরম ছিল ওর কাজকর্মে, তাই মেরে দিয়েছি। ওইসব আমাদের মধ্যে হতেই থাকে। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমি রাজদার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। এই কেস করেছে? কিছু বললেন? হ্যাঁ, না মানে রাজ তো বেরিয়ে গেছে ভার্সিটি থেকে। পরে কথা বলো, আগে তো দেখি। বলেই হাঁটতে শুরু করলাম রাজদা যেদিকে গেছেন সেদিকে। কেমন যেন মনে হচ্ছে মিথ্যে কথা বলছেন উনি আমাকে। উনি রাজদাকে কেন মারতে যাবেন? অবশ্য রাগের মাথায় কি করেন না করেন তা তো ঠিকও থাকে না ওনার। তাও একবার জিজ্ঞেস করব আমি। ওই তো রাজদা। কিছুটা যেতেই দেখলাম রাজদা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছেন। আমি জোর পায়ে হেঁটে রাজদার সামনে দাঁড়িয়ে বললাম, রাজদা? আরে মৌমি, তুমি এখানে? হ্যাঁ, আপনার খোঁজ নিতে এসেছি। আমার খোঁজ কেন? কালকে আদি আপনাকে মেরেছে তো তাই। তা আপনি ঠিক আছেন তো? আমাকে আদি মেরেছে? হ্যাঁ, মেরেছে তো, মেরেছে। রাজদাকে পিছনের দিকে তাকিয়ে আমতা আমতা করতে দেখে আমি পিছন ফিরলাম। ফিরতেই দেখে আদি দাঁড়িয়ে আছেন। কি, আপনি এখানে কেন? কখন এলেন আপনি? এই তো এক্ষুনি এলাম। তুমি রাজকে খুঁজছিলে, তাই ভাবলাম আমিও তোমাকে একটু হেল্প করি, তাই আর কি। আমি আদির কথা শুনে পাত্তা না দেওয়ার ভান করে রাজদার দিকে ফিরতেই রাজদা একটা ক্যাবলা মার্কা হাসি দিল আর বলল, আমি একদম ঠিক আছি। আদি আর আমার মধ্যে এসব প্রায়ই চলতে থাকে। হে, তুমি চিন্তা করো না। আচ্ছা। আমি ঘুরে আদির দিকে তাকাতেই দেখি আদিও ক্যাবলা মার্কা হাসি দিল আমাকে দেখে। আমি সেই দেখে ভ্রু কুঁচকাতেই আদি চুপ করে গেলেন। আমি এগানো শুরু করলাম। কি রে আদি, তুই মিথ্যে বলেছিস কেন? তো কি সত্যি বলতাম? পরে সত্যি জানলে কি হবে বলতো? আগে জানুক, তারপর দেখা যাবে। রনিতের হাত মুখ আস্ত আছে তো? আমি কিছু দূর যেতেই দাঁড়িয়ে গিয়ে পিছন ফিরে রাজদাকে জিজ্ঞেস করলাম কথাটা। রাজদা আমতা আমতা করে বলল, মানে? না,
আপনাকে আদি এমন মারলো যে ওনার হাত কেটে গেল, কিন্তু আপনার কিচ্ছুটি হলো না। তাই জিজ্ঞেস করলাম, আপনিই তো ভালো জানবেন, তাই না? যাই হোক, মিথ্যে বলার চেষ্টাটা আর কোনোদিন করবেন না আপনারা। স্পেশালি আপনার বন্ধুকে বলবেন। আর সাথে এটাও বলবেন যাতে রাগের মাথায় বেশি গায়ের জোর না দেখায়। আসি। আমি কথাগুলো বলে একবার আদির দিকে তাকিয়ে সামনে ফিরলাম। সামনে ফিরতেই হাসি পেল, কিন্তু না হেসে মুখ চেপে চলে এলাম ওখান থেকে। নে, আরও বল মিথ্যে, গাধা একটা। তোর কপালে একটা ব্যান্ডেজ করিয়ে আনা দরকার ছিল। শুধু শুধু কেন ব্যান্ডেজ করব আমি? শুধু শুধু কেন, সত্যি সত্যি করার ব্যবস্থা করে দিতাম আমি। আদি 32 পাটি দাঁত বের করে রাজের দিকে তাকিয়ে হাসলে রাজ নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আয় দেখি কেমন সত্যি করতে পারিস। আদিকে আর কে পায়, দিয়েছে ভৌ দৌড়। ওর পিছন পিছন রাজও দৌড়াচ্ছে। অন্যদিকে কোয়েল হেসে গড়াগড়ি খাচ্ছে আমার কথা শুনে। সত্যি বাবা, হাসার মতোই কথা। মানুষ মিথ্যে বলতে পারে না, ঠিক আছে, বাট এরকম, এগুলো তো বোকামি। নিজেরই হাসি পাচ্ছে এসব কথাগুলো ভেবে। দেখ দেখ, আদিদা তোকে কত ভালোবাসে। তোর জন্য বেচারা রনিতকে হসপিটালে পাঠিয়ে দিল। আগেই বলেছিলাম আমি এগুলো তোকে। ইভেন আজকে সকালের কথাটাও মিলল আমার। বাদ দে এসব কথা। আমি তো ভয় পাচ্ছি রনিত এতে রেগে গিয়ে আবার কিছু করবে না তো। এখন না করুক, আদি ভার্সিটি থেকে পাস আউট হয়ে গেলে তো করতেই পারে। না সোনা, তোমার বর তোমার প্রেমে পড়েছে, বলতে গেলে তোমাকে ভালোবেসে ফেলেছে। তোমার আর কোনো ক্ষতি হতে অন্তত উনি বেঁচে থাকতে দেবেন না, বুঝলে? কি সব আজে বাজে কথা বলছিস? বেঁচে কেন থাকবে না? বাহ, এখন যদি বলি তুমিও তোমার বরকে ভালোবাসো, অমনি লম্বা লম্বা ডায়লগ দিতে শুরু করবে। এদিকে এত এত ভালোবাসা, এত এত কেয়ার, কি যে করব তোদের নিয়ে আমি। কোয়েলের কথাগুলো শুনে আমার নিজেরও ভালো লাগছে। উনি সত্যি আমার জন্য রনিতকে মারলেন। তাছাড়া আর কি বা হবে? ওনার তো রনিতের সাথে ইনফ্যাক্ট কারোর সাথেই কোনো শত্রুতা নেই। রনিত আমাকে প্রপোজ করেছে, আমাকে ছুঁয়েছে বলেই উনি ওকে মেরেছেন। ভাবতেও অবাক লাগছে। আর যদি অঙ্কিত আমাকে না বলতো যে রনিতের অবস্থা খারাপ, সে হসপিটালে ভর্তি, তাহলে জানতেই পারতাম না বিষয়টা। উনি সত্যি আমার জন্য ভাবেন, এটা তো কিছুদিন আগে থেকেই বুঝতে পারছি আমি। তাহলে কি উনি সত্যি সবটা নতুন করে শুরু করতে চান? কোয়েলের কথা মতো কি উনি আমাকে ভালো? এ কি? আমি কোয়েলের চিৎকার শুনে সামনে তাকাতেই দেখি আদি কোয়েলকে সামনে রেখে ওকে বাঁচাতে বলছে রাজদার থেকে। কারণ রাজদা ওকে মারবে বলে ধরতে চাইছেন। বেশ বুঝতে পারলাম মিথ্যে ধরা পড়েছে, তাই এই অবস্থা। আমি এখানে দাঁড়িয়ে হাসছি, আর ওদিকে বেচারি কোয়েল একবার এদিক আরেকবার ওদিক করছে। ইস, কি বাজে একটা অবস্থা। আমি কোনো মতে হাসি থামিয়ে ভাবলাম, না না, এবার থামাতে হবে, না হলে এই সারাদিন চলবে। আর এরা যা করছে এরপর তো পরে যাবে। আমার ভাবতে দেরি হলো, কিন্তু ওটা বাস্তবায়িত হতে দেরি হলো না। রাজদা আদিকে ধরতে গেলে আদি কোয়েলকে রাজদার দিকে ঠেলে দেয়, আর নিজে এদিকে দৌড়ে আসতে নিলে হোঁচট খায়। আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে আদিকে ধরে নেই, আর উনি আমাকে শক্ত করে ধরেন। ঠিক আছেন আপনি? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি কে? তুমি ঠিক থাকলে আমিও ঠিক আছি। আমি ওনার কথায় লজ্জা পেয়ে মাথা নামাতেই কোয়েলের দিকে চোখ গেল। কোয়েলের কোমর রাজদা শক্ত করে ধরে আছে, আর কোয়েল রাজদার কলার। ঠিক যেমন লাইব্রেরিতে একে অপরের দিকে তাকিয়েছিল এক দৃষ্টে, এখনও তাই। আমার তাকানো দেখে আদিও তাকালেন ওদের দিকে। আশেপাশে থাকা কয়েকটা স্টুডেন্টসও তাকিয়ে আছে, তাই আমি আদিকে ছেড়ে দূরে সরে এলাম। আদি সামান্য হেসে মাথা চুলকে আমার দিকে তাকালে আমি ওনার দিকে আর না তাকিয়ে কোয়েলের কাছে গিয়ে জোরে জিজ্ঞেস করি, এই কোয়েল,
ঠিক আছিস? কোয়েল আর রাজদা একে অপরকে মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় আর ছিটকে দূরে সরে যায়। আমি একটু অবাক হই এতে। আদি কোয়েলকে কিছু বলতে নিলেই কোয়েল দৌড়ে চলে যায় অন্যদিকে। আমি রাজদার দিকে তাকালে রাজদাও অন্য প্রান্তে চলে যায়। এটা কেমন হলো? আমি কনফিউজড হয়ে আদির দিকে তাকালে উনি আমাকে কোয়েলের পিছনে যাওয়ার ইশারা করে নিজে রাজদার পিছনে চলে যান। আমিও ওনার কথা মতো ছুট দেই কোয়েলের পিছনে।